আসসালামু আলাইকুম। ক্লাসগুলো বিডিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে তোমরা যারা ক্লাস 9-10 এ পড়তেছো, তোমাদের ইংরেজি ফার্স্ট পার্ট বইয়ের দ্বিতীয় যে অধ্যায়টি রয়েছে ইউনিট 2, সেখান থেকে লেসন 1 যেটা রয়েছে দ্য গ্রিড অফ মাইটি রিভার্স। সো এই যে লেসনটা রয়েছে, এই লেসনটা আজকে আমরা কভার করব বাংলা অর্থ সহ। এবং আজকের এই ক্লাস করার পর এই লেসন থেকে যত প্রকার প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে তোমাদের সামনে আসুক না কেন, তোমরা উত্তর করতে পারবে। কারণ এখানে আমি প্রত্যেকটা জিনিসের অর্থ, বাংলা অর্থ কিন্তু খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। এবং এই লেসন থেকে যত ধরনের প্রশ্ন আছে তোমাদের বইয়ে সবগুলো সমাধান করার চেষ্টা করব। তাহলে দেখো, তোমাদের এটার নাম কি? নামটা হচ্ছে কি দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স, মানে প্রবল নদীর লোভ আর কি। ওকে, তাহলে গ্রিড মানে কি? লোভ। ওকে, আর মাইটি মানে আমরা জানি শক্তিশালী। তাহলে এই শক্তিশালী নদীর কি? লোভ। এখন দেখো, আমরা পড়াটা পড়লেই বুঝতে পারবো যে আসলে নদীর লোভটা ঠিক কি রকম। এখানে আমি প্রত্যেকটা বাক্য লিখেছি, পাশাপাশি সেই বাক্যের একটা গুরুত্বপূর্ণ অর্থ, বাংলা অর্থ আমি লিখেছি। এতে করে তোমাদের পড়াটা দীর্ঘস্থায়ী হবে এবং মনে থাকবে, বাংলা অর্থ বুঝতে পারবা। আচ্ছা, প্রথমেই তোমাদের নম্বরে বলা হয়েছিল রিড দ্য ফলোইং টেক্সট এন্ড অ্যান্সার দ্য কোশ্চেন। অর্থাৎ তোমাদেরকে এই মেহেরজান গল্পটা পড়তে হবে এবং নিচে কিছু কোশ্চেন ছিল এই গল্পের আন্ডারে, সেই কোশ্চেন গুলো অ্যান্সার করতে হবে। আচ্ছা, এখন বলা হয়েছে কি, আমরা যদি ফার্স্টে একটু খেয়াল করি, দেখো, মেহেরজান লিভস ইন এ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বাঙ্কমেন্ট। মানে হচ্ছে মেহেরজান সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের একটি বস্তিতে বসবাস করে। তাহলে মেহেরজান কোথায় বসবাস করে বলতো? সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের একটি বস্তিতে। স্লাম মানে হচ্ছে বস্তি। ওকে, আচ্ছা, দ্য হুইসপারিং ওয়াইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি। মানে যমুনা নদীর যে শীতল বাতাস, এটা আগুনকে টলমল করে তোলে। অর্থাৎ এই হুইসপারিং বাতাস মানে হচ্ছে বাতাসের শব্দ, শোষ শব্দ। এটা কি করে বলতো? যমুনাকে কি করে? যমুনার আগুনকে টলমল করে তোলে এই বাতাস। ওকে, যে এই যমুনা নদীর শীতল বাতাস কি করে? আগুনকে টলমল করে তোলে। আচ্ছা, দেন বলা হয়েছে দ্য ড্যান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অফ দ্য টার্ময়েল ইন হার লাইফ। মানে হচ্ছে আগুনের দোল, এই যে ড্যান্সিং ফ্লেমস মানে হচ্ছে আগুনের শিখার দোল, এটা কি করে? মেহেরজানকে তার জীবনের অশান্তির কথা মনে করিয়ে দেয়। অর্থাৎ মেহেরজান অফ দ্য টার্ময়েল অফ ইন হার লাইফ, অর্থাৎ জীবনের অশান্তির কথা কি করিয়ে দেয়? স্মরণ করিয়ে দেয় মেহেরজানের। সো কিরকম অশান্তি ছিল আমরা পড়তেছি, দেখো। আচ্ছা, এবার একটু খেয়াল করো, এখানে বলা হয়েছে নট লং এগো, মানে অল্প কিছুদিন আগেও মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সবকিছু ছিল। কি কি? যেমন এ ফ্যামিলি, অর্থাৎ একটা পরিবার ছিল। দেন কি ছিল? অ্যারাবল ল্যান্ড, অর্থাৎ আবাদযোগ্য জমি ছিল। অ্যান্ড ক্যাটেল মানে এবং গবাদি পশু ছিল। দ্য ইরোশন অফ দ্য যমুনা গ্রাজুয়ালি কনজুমড অল হার ল্যান্ড প্রপার্টি। মানে যমুনা নদীর ভাঙ্গনে ধীরে ধীরে তার সব জমি গ্রাস হয়ে যায়। অর্থাৎ যমুনা নদী কি হয়? যখন ভাঙন শুরু হয়, এই যমুনা নদী কি করে? কনজিউম করে বা সবকিছু গ্রাস করে ফেলে। অফ আর ল্যান্ড প্রপার্টি, অর্থাৎ তার সকল জমি কি করে ফেলে? গ্রাস করে ফেলে। ইট ফাইনালি ক্লেইমড হার ওনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন। শেষ পর্যন্ত গত বর্ষায় নদী তার একমাত্র আশ্রয়টুকু কিন্তু কেড়ে নিয়েছিল। শেষ পর্যন্ত মানে যে নদী ভাঙ্গন হয়েছে, তো যার ফলে কি হয়েছে? এই লাস্ট মনসুনে, অর্থাৎ গত বর্ষায় এবার কি হয়েছে? তার শেষ যে আশ্রয়টুকু ছিল এটাও ভেঙে নিয়ে গেছে। এবার দেখো, এজন্য কিন্তু সে বস্তিতে বর্তমানে বসবাস করছে, তাই না? ইট টুক দ্য রিভার অনলি এ ডে টু ডেভর মেহেরস হাউস, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড দ্য বেম্বু বাস। মানে নদী মাত্র একদিনে মেহেরজানের ঘর, গাছ, সবজি বাগান এবং বাঁশঝাড় সবকিছু গ্রাস করে নেয়। শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, অর্থাৎ এক সময় তার আবার কি ছিল? সুখী পরিবারও কিন্তু ছিল। আচ্ছা, এরপরে একটু খেয়াল করো, ওভার দ্য ইয়ার ওভার দ্য ইয়ার্স শি লস্ট হার হাজবেন্ড অ্যান্ড হার ফ্যামিলি টু ডিজিজেস দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পভার্টি ব্রড টু দ্য ফ্যামিলি। মানে কয়েক বছরের মধ্যে কি হয়েছে? মেহেরজান তার স্বামী এবং পরিবারের অন্যান্য সদস্যদের হারায়, যারা কি ছিল? যারা চরম দারিদ্র্য ও অভাবের কারণে সৃষ্ট রোগে মারা যায়। অর্থাৎ
অভাবের কারণে কিন্তু তাদের পরিবারের যারা সদস্য ছিল তারা কি হয়, মারা যায়, হাঙ্গার মানে কি খাদ্যের অভাব, তাই না, ক্ষুধার্ত। সো এই কারণে তাদের পরিবার কিন্তু পরিবারের সকল মেম্বার অর্থাৎ তার স্বামী এবং অন্যান্য সদস্য তারা মারা যায়, আচ্ছা, অভাবজনিত রোগে। নাও শি ইজ দ্য অনলি অন লেফট টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন, অর্থাৎ এখন সে একাই বেঁচে আছে এই হারানো যন্ত্রণা নিয়ে, এই হারানো যন্ত্রণা নিয়ে কি সে এখন একাই বেঁচে আছে। দ্য গ্রিডি যমুনা হ্যাজ শ্যাটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস, অর্থাৎ এই লোভী যমুনা কি করছে, তার স্বপ্ন এবং সুখকে ধ্বংস করে দিয়েছে। কারণ এখানে কিন্তু এজন্যই যমুনাকে লোভী বলা হলো, যে আসলে এ কি করে, মানুষের সম্পদ কেড়ে নেয়। There are thousands other waiting to share the same fate like মেহেরজান, অর্থাৎ মেহেরজানের মতো আরো হাজারো মানুষ একই ভাগ্যের শিকার হওয়ার অপেক্ষায় আছে। শুধু মেহেরজান না, নদী তীরে যত লোকেরই বসবাস হোক না কেন, নদী ভাঙ্গন হলে কিন্তু তাদের সকল সম্পদ হারিয়ে যাবে। অর্থাৎ মেহেরজানের মতো হাজারো মানুষ কিন্তু এই দুর্ভোগের শিকারের অপেক্ষায় আছে। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, some of whose banks overflow or erode during monsoon, অর্থাৎ বাংলাদেশ নদীমাতৃক দেশ, এটা আমরা জানি। আবার যার কি হয়, যার অনেক নদীর তীর বর্ষাকালে ভেঙে যায় বা প্লাবিত হয়, আর এই নদী ভাঙ্গনের ফলে কিন্তু নদীর তীরে যারা বসবাস করে তারা ক্ষতিগ্রস্তটা হয়। আচ্ছা, এরপরে দেখো তো কি বলছে, ইরোশন ইজ এ হার্শ রিয়েলিটি ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস, অর্থাৎ নদী ভাঙ্গন নদীর তীরবর্তী মানুষের জন্য একটি কঠিন বাস্তবতা, তারা এটা প্রায়ই সম্মুখীন হয় এই বাস্তবতার। ডিউরিং ইস্ট মনসুন, অর্থাৎ প্রতি বর্ষাকালে মেনি মোর ভিলেজেস আর থ্রিয়েটেনেন্ট, মানে অনেক গ্রাম কি হয়, হুমকির মুখে পড়ে। বাই দ্য মাইটি রিভার্স, এই কি এই লোভী নদীগুলোর জন্য, যেমন কি দা যমুনা, দা পদ্মা অ্যান্ড দা মেঘনা, অর্থাৎ প্রতি বর্ষায় যমুনা, পদ্মা এবং মেঘনার মতো প্রবল নদীগুলোর দ্বারা আরো অনেক গ্রাম হুমকির মুখে পড়ে। ওকে, আচ্ছা, নেক্সট একটু খেয়াল করো, এখানে বলা হয়েছে ইট ইজ এস্টিমেটেড দ্যাট রিভার ইরোশন মেক্স অ্যাট লিস্ট 1 লাখ পিপল হোমলেস এভরি ইয়ার ইন বাংলাদেশ, অর্থাৎ একটা অনুমান অনুযায়ী বাংলাদেশের নদী ভাঙ্গনের কারণে প্রতি বছর অন্তত 1 লাখ মানুষ কিন্তু গৃহহীন হয়ে পড়ে। এটা কি, এটা একটা অনুমান অনুযায়ী বলা যায়। আচ্ছা, দেন বলা হয়েছে ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে রিভার ইরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জারাস কজড বাই ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ নদী ভাঙ্গন কি জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রধান বিপদগুলোর মধ্যে একটা। নদী ভাঙ্গন অনেক বড় একটা বিপদ, এছাড়াও আছে ভূমিকম্প। সো এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের কিন্তু অনেক বড় বিপদ, তাই না? আচ্ছা, দেন একটু খেয়াল করো, এখানে বলা হয়েছে if we can take prompt action to adapt to climate change, there will be thousands of more meherjan in our towns and villages every year, অর্থাৎ যদি আমরা জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য দ্রুত পদক্ষেপ নিতে না পারি, তাহলে কি হবে, প্রতি বছর আমাদের শহর ও গ্রামে আরো হাজারো মেহেরজান তৈরি হবে। ওকে, মানে আমরা যদি কি করতে পারি, পদক্ষেপ না নিতে পারি অর্থাৎ এই জলবায়ু পরিবর্তনের সাথে, সেক্ষেত্রে কিন্তু প্রতি বছর এই মেহেরজান শুধু নয়, মেহেরজানের মতো হাজারো মানুষ দুর্ভোগের শিকার হবে। আচ্ছা, এটাই কি গল্প এই পর্যন্তই মনে করতেছি। আচ্ছা, এরপরে দেখো বি নম্বরে বলছে, আমি তোমাদের বই থেকে যতগুলো কোশ্চেন আছে সবগুলোর অ্যান্সার করব বিসিডি আকারে। আচ্ছা, বলা হয়েছে ফর ইচ ফ্রেজ বিলো চুজ দ্য মিনিং দ্যাট ইজ ক্লোজেস্ট টু দ্য মিনিং ইউজড ইন দ্য টেক্সট অ্যাবভ, অর্থাৎ এখানে বলা হয়েছে প্রত্যেকটি বাক্যাংশের জন্য উপযুক্ত অর্থ নির্বাচন করুন যা উপরের পাঠ্যের সাথে সবচেয়ে বেশি মিল আছে। দেখো, অর্থাৎ এটাকে এক ধরনের এমসিকিউ বলতে পারি আমরা। আচ্ছা, বলা হয়েছে ইন প্যারাগ্রাফ 3, অর্থাৎ এই গল্পের 3 নং প্যারাগ্রাফে বলা হয়েছিল যে মাইটি রিভার্স, অর্থাৎ লোভী কি, মাইটি রিভার্স মানে হচ্ছে কি লোভী নদী। সো এইটা মিনস, এইটা বলতে কি বোঝায় বলতো, এটা বলতে কি 1 নম্বরটা বোঝায়, 2 নম্বরটা বোঝায়, সি নাকি ডি? তাহলে দেখো, এই মাইটি রিভার্স বলতে কি রিভার্স দ্যাট হ্যাভ হিউজ ভলিউমস অফ ওয়াটার অ্যান্ড ভেরি স্ট্রং কারেন্টস, এটাকে বোঝায়? নাকি মাইটি রিভার্স বলতে রিভার্স হ্যাভিং মেনি রোয়িং বোটস ইন দেম, এটা বোঝায়? নাকি মাইটি রিভার্স মানে রিভার দ্যাট মেক্স পিপল ক্রাই আউট? নাকি মাইটি রিভার্স মানে রিভার্স দ্যাট হ্যাভ স্ট্রং ব্যাঙ্কস? তাহলে এটা অ্যান্সার হবে 1 নম্বরটা, এ। অর্থাৎ মাইটি রিভার্স বলতে বোঝায়
rivers that have huge volumes of water and very strong currents. ওকে, এটাই হচ্ছে মাইটি রিভার্স। আচ্ছা, দেন দেখো ল্যান্ড প্রপার্টি মানে জমিজাত সম্পত্তি। সো এটা বলতে কি বোঝায়? এ রেন্টেড পিস অফ ল্যান্ড, নাকি এ পিস অফ ল্যান্ড অন দ্য ব্যাংক অফ এ রিভার, নাকি প্রপার্টি ইন দ্য ফর্ম অফ এ সোর্স অফ ইনকাম টু ইটস ওনার, নাকি প্রপার্টি ইউজড অনলি অ্যাজ অ্যান এগ্রিকালচারাল ফার্ম। তাহলে আমাদের ল্যান্ডেড প্রপার্টি বলতে মূলত বোঝায় হচ্ছে সি নম্বরটা, অর্থাৎ প্রপার্টি ইন দ্য ফর্ম অফ এ সোর্স অফ ইনকাম টু ইটস ওনার। আচ্ছা, এরপরে একটু খেয়াল করো, আমাদের নেক্সট কোশ্চেনে বলা হয়েছে হুইসপারিং ওয়াইন্ড মানে শো শো বাতাসের শব্দ বা সুগুঞ্জন বাতাস। এটা বলতে কি বোঝায়? ওয়াইন্ড দ্যাট ব্লোজ ফ্রম অ্যাক্রস দ্য রিভার, ওয়াইন্ড দ্যাট ব্লোজ উইথ এ হিসিং সাউন্ড, ওয়াইন্ড দ্যাট হেল্পস সামওয়ান মেক এ ফায়ার, নাকি ওয়াইন্ড দ্যাট ব্লোজ ইন সামার। তাহলে অ্যান্সার হবে বি, অর্থাৎ ওয়াইন্ড দ্যাট ব্লোজ উইথ এ হিজিং সাউন্ড। এটাই হচ্ছে আমাদের সুগঞ্জন বাতাস বা হুইসপারিং ওয়াইন্ড। আচ্ছা, নেক্সট কোশ্চেনে বলা হয়েছে ড্যান্সিং ফ্লেম মানে নাচতে থাকা শিখা, আগুনের শিখা। এটা বলতে কি বোঝায়? এ ট্রেডিশনাল ফর্ম অফ ফোক ড্যান্স, ফ্লেমস দ্যাট মেক পিপল ড্যান্সেস অ্যারাউন্ড দেম, নাকি ফ্লেমস দ্যাট আর মেড আনস্টেবল বাই দ্য ব্লাস্ট অফ এয়ার, নাকি ফ্লেমস মেড বাই পিপল টু রিমেম্বার দেয়ার পাস্ট। তাহলে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে সি, অর্থাৎ ড্যান্সিং ফ্লেম বলতে বোঝায় ফ্লেমস দ্যাট আর মেড আনস্টেবল বাই দ্য ব্লাস্ট অফ এয়ার। আচ্ছা, এই ছিল হচ্ছে বি। এরপরে সি নম্বরে তোমাদেরকে বলছিল আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। এই যে নিচের প্রশ্নগুলো আছে না, এগুলো তোমাকে উত্তর করতে হবে। সো দেখো, এখানে তোমাদের বইয়ে যে কোশ্চেন গুলো ছিল তার মধ্যে এ নম্বরে ছিল হচ্ছে আমি একটু রংটা পাল্টাই। বলা হয় যে হোয়াট ডাজ মেহেরজান ইউজ টু মেক ফায়ার ফর কুকিং হার মিলস, অর্থাৎ মেহেরজান কি ইউজ করতো আগুন ধরাতে তার রান্নার কাজে? বলো। অ্যান্সার হবে হচ্ছে দ্য টেক্সট ডাজ নট explicitly mention what Merzan used to make fire, but as she lives in a slum and has lost her property, she likely uses wood, dry leaves or other available materials. অর্থাৎ গল্পে কিন্তু এই জিনিসটা স্পষ্টভাবে বলা হয়নি যে যে মেহেরজান কি কি ব্যবহার করেছিল, তাই না? গল্পে শুধু বলা হয়েছে মেহেরজানের আগুনের শিখাকে জ্বালিয়ে দেয়। এখন কি কি ব্যবহার হয়েছে সেটা কিন্তু বলা নেই। তাহলে আমি এইভাবে লিখবো যে গল্প স্পষ্টভাবে বলা হয়নি, তবে যেহেতু মেহেরজান বস্তিতে থাকেন এবং তার সম্পত্তি হারিয়ে গেছে, তাই সম্ভবত তিনি কাঠ, শুকনো পাতা বা অন্যান্য সহজলভ্য উপকরণ দিয়ে আগুন চালান। এভাবে তুমি অ্যান্সারটা লিখতে পারো। আচ্ছা, বিতে বলা হয়েছে হোয়াট প্রপার্টি ডিড মেহেরজান লস ডিউ টু রিভার ইরোশন, মানে রিভার ইরোশনের সময় কোন জিনিসপত্রগুলো মেহেরজান কি করে হারিয়ে ফেলে। তাহলে অ্যান্সার হবে মেহেরজান লস্ট হার হাউস, অ্যারাবল ল্যান্ড, ক্যাটল, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন এন্ড বেম্বু বাস ডিউ টু রিভার ইরোশন। তাহলে এটা তো তোমরা মানে গল্প থেকেই দিতে পারবা, তাই না? অর্থাৎ নদী ভাঙ্গনের কারণে মেহেরজান তার বসত বাড়ি, আবাদি জমি, গবাদি পশু, গাছপালা, সবজি বাগান, বাঁশঝড় এগুলো কিন্তু হারিয়েছেন। ওকে। আর তাছাড়া আরো এখানে থাকতো যে তার স্বামী হারিয়েছেন, তার পরিবারের অন্যান্য সদস্য হারিয়েছেন, তো এগুলো দেওয়া লাগতো। আচ্ছা, এরপর দেখো সিতে বলা হয়েছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মেহেরজানস ফ্যামিলি, অর্থাৎ মেহেরজানের পরিবার সম্বন্ধে তুমি কি জানো? তাহলে দেখো মেহেরজান once had a happy family, but over the years she lost her husband and other family members to diseases caused by hunger and poverty. Now she is the only one left. অর্থাৎ মেহেরজানের পরিবার বলতে আমি বুঝি যে একসময় মেহেরজানের সুখী পরিবার ছিল, কিন্তু দারিদ্র ও অভাবজনিত রোগে তিনি স্বামী ও অন্যান্য পরিবারের সদস্যদের কি করেছেন? হারিয়েছেন। এখন তিনি একা বেঁচে আছেন। ডি নম্বরে বলা হয়েছে ইন হুইচ সিজন ইজ রিভার ইরোশন মোস্ট লাইকলি টু ওয়াকার, মানে কোন কালে কি হয় রিভার ইরোশনটা ঘটে থাকে। তাহলে অ্যান্সার হবে রিভার ইরোশন ইজ মোস্ট লাইকলি টু ওয়াকার ডিউরিং দ্য মনসুন সিজন, অর্থাৎ বর্ষাকালে। তাহলে নদী ভাঙ্গন সাধারণত বর্ষাকালে সবচেয়ে বেশি ঘটে থাকে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে বলা হয়েছিল যে হোয়াই ইজ দ্য ফ্রেজ গ্রিডি যমুনা ইউজ টু ডিসক্রাইব দ্য রিভার, অর্থাৎ এই যে একটা ফ্রেজ গ্রিডি যমুনা, এটা একটা কি ফ্রেজ, সো এটা কেন বলা হয়েছে
এই নদীকে বিশ্লেষণ করতে। তাহলে দেখো, দ্য রিভার যমুনা ইজ ডিসক্রাইবড অ্যাজ গ্রিডি বিকজ ইট কন্টিনিউয়াসলি ইরোডস ল্যান্ড অ্যান্ড টেক্স অ্যাওয়ে পিপলস হোমস, লিভলিহুড অ্যান্ড হ্যাপিনেস, জাস্ট লাইক গ্রিড টেক্স অ্যাওয়ে এভরিথিং ফ্রম এ পারসন। অর্থাৎ এটাকে লোভী এ কারণেই বলা হয়েছে যে কারণ এটি কি করে, অবিরাম ভাঙ্গনের মাধ্যমে মানুষের বসতভিটা, জীবিকা এবং সুখ কেড়ে নেয়। ঠিক যেমন লোভ মানুষের সবকিছু গ্রাস করে, ঠিক তেমনি এটাও কি করেছে, তার সবকিছু গ্রাস করে ফেলছে, এজন্য এটাকে লোভের সাথে তুলনা করা হয়েছে। আচ্ছা, হোয়াট গ্রিড ডু ইউ নোটিস ইন দ্য ডেসক্রিপশন, অর্থাৎ তুমি ডেসক্রিপশনে কোন লোভটা তুমি দেখতে পাইলে। দেখো, দ্য গ্রিড ডিসক্রাইবড ইন দ্য প্যাসেজ ইন দ্য unending hunger of the river that keeps consuming lands, homes and lives without stopping। মানে গল্পে নদীর অতৃপ্ত লোভের কথা বলা হয়েছে, যা থামার নাম নেয় না। এটি একের পর এক জমি, ঘরবাড়ি ও মানুষের জীবন গ্রাস করে চলছে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ভাবে সি কমপ্লিট করলাম। এরপরে ডি তে তোমাদের বলা হয়েছিল কমপ্লিট দ্য সামারি অফ মেহেরজান লাইফ উইথ ওয়ার্ড ফ্রেজ ফ্রম দ্য বক্স। এখানে ওয়ার্ড বা কিছু ফ্রেজ দেয়া আছে, যেমন ভিকটিম, থ্রিয়েটস, এফেক্টস, এক্সাম্পল, ক্লোজ টু, ডিউ টু, স্লাম ডুয়েলার, ওকে, শর্টেজ অফ ফুড, হোমলেস, 1 লাখ। এখন এই যে ফ্রেজ বা ওয়ার্ড গুলো আছে, এগুলো থেকে তোমাকে কি করতে হবে, সামারি লিখতে হবে। ওকে, সামারিটা কমপ্লিট করতে হবে। তাহলে দেখো, আমাদের এইখানে এরকম আছে যে ওখানে শুধু এইরকম আছে যে মেহেরজান ইজ এ টিপিক্যাল কি, একে দেয়া আছে, এখানে ড্যাশ দেয়া আছে, তাহলে এখানে আমরা কি লিখবো, স্লাম ডুয়েলার লিখবো। ওকে, তাহলে স্লাম ডুয়েলার মানে কি বলতো, বস্তিবাসী। তাহলে মেহেরজান ইজ এ টাইপিক্যাল স্লাম ডুয়েলার হু লিভস ইন এ স্লাম। ওকে, মানে একটা বস্তিতে বাস করে। আচ্ছা, নেক্সট দেখো, শি লস্ট হার শেল্টার অ্যান্ড প্রপার্টিজ। এখানে দুইয়ে বসাবো আমরা ডিউ টু। ওকে, ডিউ টু দ্য ইরোশন অফ দ্য রিভার যমুনা, অর্থাৎ যমুনা রিভার ইরোশন হওয়ার সময় ডিউ টু বসাবো। আচ্ছা, শি অলসো লস্ট হার ফ্যামিলি, হার হাজবেন্ড অ্যান্ড ডায়েড অফ ডিজিজেস কজড বাই পভার্টি অ্যান্ড শর্টেজ অফ ফুড। এখানে আমরা কি বসাবো, আমরা জানি হাঙ্গারের কথা গল্পে ছিল, বাট এখানে আমরা কি বসাবো, শর্টেজ অফ ফুড, অর্থাৎ খাদ্যের অভাবে। ওকে, নাও শি ইজ অনলি এ হোমলেস ওম্যান, অর্থাৎ একজন বাড়িহীন কি মহিলা। আচ্ছা, লাইক মেহেরজান দেয়ার আর মেনি পিপল হু হ্যাভ বিকাম দ্য ভিকটিম, মানে শিকার অফ রিভার ইরোশন, মানে আমাদের এই মেহেরজানের মতো আরো অনেকেই কি এই রিভার ইরোশনের শিকার হচ্ছে। তাহলে এরপরে দেখো আরো আছে যে রিভার ইরোশন ইজ স্টিল পজিং, এখানে আমরা বসাবো থ্রিয়েট মানে কি, হুমকি, তাই না? তাহলে দেখো, রিভার ইরোশন ইজ স্টিল পজিং থ্রিয়েট টু দ্য লিভস অ্যান্ড প্রপার্টিজ অফ থাউজেন্ডস অফ পিপল লিভিং, এখানে বসাবো ক্লোজ টু, পিপল লিভিং ক্লোজ টু রিভার্স আর দ্য মোস্ট লাইকলি ভিকটিমস অফ রিভার ইরোশন। আচ্ছা, এরপরে বসাবো 1 লাখ পিপল, এখানে আমরা বসাবো 1 লাখ। তাহলে 1 লাখ পিপল বিকাম হোমলেস ডিউ টু রিভার ইরোশন ইন বাংলাদেশ ইজ ইয়ার। আর মেহেরজান লাইফ ইজ জাস্ট ওয়ান এক্সাম্পল অফ হাউ ক্লাইমেট চেঞ্জ এফেক্ট দ্য লাইভস অফ থাউজেন্ড অফ পিপল। অর্থাৎ মেহেরজানের যে জীবনটা, এটা একটা শুধু উদাহরণ, এই রকম উদাহরণ আছে হাজারো মানুষের, তাই না? তাহলে যাদেরকে কি করে, প্রভাবিত করে রিভার ইরোশন। সো এটার বাংলা অর্থটাও এখানে তোমাদের দেয়া আছে, তোমরা পড়ে নিতে পারো, আমি তো মোটামুটি ভাবে বললামই। এখন দেখো, নম্বরে বলা হয়েছে কি যে ডিবেটস হিউম্যান ক্যান ডু এনিথিং টু কন্ট্রোল দ্য কোর্স অফ নেচার, অর্থাৎ একটা বিতর্ক তোমাকে আয়োজন করতে হবে। সেটা হচ্ছে কি, মানুষ প্রকৃতির গতিপথ নিয়ন্ত্রণ করতে কিছুই করতে পারে না, এটা নিয়ে একটা বিতর্ক করতে হবে। ওকে, একদল বলবে যে পারে, একদল বলবে যে পারে না। সো এখানে দেখো গ্রুপ একে যারা আছে, সো এরা হচ্ছে প্রস্তাবের পক্ষে দল, অর্থাৎ এরা বলবে কি যে কিছুই নিয়ন্ত্রণ করতে পারে না। আর প্রস্তাবের বিপক্ষে হচ্ছে গ্রুপ টু, তারা বলবে অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারে, এইভাবে। ওকে, তাহলে দেখো, গ্রুপ একের কাজ কি, ইন ফেভার অফ দ্য মোশন সাপোর্টিং দ্য স্টেটমেন্ট, অর্থাৎ দল এক হচ্ছে কি প্রস্তাবের পক্ষে, মানুষ প্রকৃতির গতিপথ নিয়ন্ত্রণ করতে পারে না। ওকে, আচ্ছা, এখন তারা কি বলতেছে একটু খেয়াল করো দেখি। Natural disasters are uncontrollable. Humans cannot stop earthquakes. এরপরে কি hurricanes or volcanic
ইরupশনস ডিসপিট অ্যাডভান্স টেকনোলজি, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ অনিয়ন্ত্রিত উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও মানুষ ভূমিকম্প, ঘূর্ণিঝড় বা আগ্নেয়গিরির অগ্নুৎপাত থামাতে পারে না। এরপর তারা আরো বলবে যে ক্লাইমেট চেঞ্জ ইজ inevitable. Although humans try to reduce pollution, global warming and climate change continues to affect the planet. অর্থাৎ তারা এই কথাটা বলবে যে জলবায়ু পরিবর্তন অনিবার্য, মানুষ দূষণ কমানোর চেষ্টা করলেও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন পৃথিবীর উপর প্রভাব ফেলছে। এরপর তারা আরো বলবে rivers and oceans follow their own course. No matter how many dams or embankments are built, rivers still overflow and the sea level keeps rising. মানে নদী ও সমুদ্র তাদের নিজস্ব গতিপথ অনুসরণ করে, বাঁধ বা প্রতিরোধক যতই তৈরি করা হোক নদী তবুও প্লাবিত হয়, সমুদ্রের পানির স্তর বাড়তেই থাকে। দেন দেখো আবার তারা বলবে যে দ্য পাওয়ার অফ নেচার ইজ বিয়ন্ড হিউম্যান ক্যাপাসিটি, হিউম্যান মে প্রেডিক্ট ন্যাচারাল ইভেন্টস বাট দে ক্যান নট স্টপ অর চেঞ্জ দেয়ার কোর্সেস। তাহলে এখানে তারা আবার কি বলবে, বলবে যে প্রকৃতির শক্তি, কি বলবে, প্রকৃতির শক্তি মানুষের ক্ষমতার বাইরে, মানুষ প্রকৃতির ঘটনাগুলোর পূর্বাভাস দিতে পারে কিন্তু সেগুলো থামাতে বা পরিবর্তন করতে পারে না। এরপর আবার তারা কি বলবে, history evidence shows nature's dominance from the ice age to tsunamis. History has proven that nature acts on its own regardless of human intervention. অর্থাৎ ইতিহাস প্রকৃতির আধিপত্য দেখিয়েছে, বরফ যুগ থেকে সুনামি পর্যন্ত ইতিহাস দেখিয়েছে প্রকৃতি নিজের নিয়মে চলে, মানুষের হস্তক্ষেপ তাতে খুব কম প্রভাব ফেলে। এরপরে তারা বলবে লিমিটেড সাইন্টিফিক কন্ট্রোল, সায়েন্স হ্যাজ হেল্পড আন্ডারস্ট্যান্ড নেচার বাট ইট ক্যান নট ফুললি কন্ট্রোল ইভেন্ট লাইক ড্রটস, ফ্লাডস অর স্টর্মস। মানে বিজ্ঞানের নিয়ন্ত্রণ সীমিত, বিজ্ঞান প্রকৃতিকে বোঝার ক্ষেত্রে সহায়তা করছে, তবে খরা, বন্যা বা ঝড়ের মতো ঘটনা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। অর্থাৎ পক্ষ এক কি বলবে, পক্ষে বলবে, ওকে, সো গ্রুপ এক কি বলবে, এদের পক্ষে বলবে, অর্থাৎ নিয়ন্ত্রণ করতে পারবে না। এবার দেখো গ্রুপ টু তারা কি বলবে, নিয়ন্ত্রণ করতে পারবে। এখন তারা কি বলতেছে দেখো, গ্রুপ টু এগেইনস্ট দ্য মোশন অপোজিং দ্য স্টেটমেন্ট, অর্থাৎ গ্রুপ দল হচ্ছে দল দুইকে প্রস্তাবের বিপক্ষে, মানুষ প্রকৃতির পথ নিয়ন্ত্রণ, গতিপথ নিয়ন্ত্রণ করতে পারে। এখন তারা সেক্ষেত্রে কি বলবে, টেকনোলজি হেল্পস প্রেডিক্ট অ্যান্ড প্রিভেন্ট ডিজাস্টার্স, আর্লি ওয়ার্নিং সিস্টেম অ্যান্ড মডার্ন ইঞ্জিনিয়ারিং হেল্প মিনিমাইজ দ্য ইম্প্যাক্ট অফ ন্যাচারাল ডিজাস্টার্স। অর্থাৎ তারা বলবে যে কি প্রযুক্তি দুর্যোগের পূর্বাভাস ও প্রতিরোধে সহায়তা করে, পূর্বাভাস ব্যবস্থা এবং আধুনিক প্রকৌশল প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমাতে সাহায্য করে। এরপর তারা আরো বলবে human action affect climate and nature, pollution, deforestation and industrialization have changed the environment providing humans influence nature. অর্থাৎ তারা এটা বলবে যে মানুষের কার্যকলাপ জলবায়ু প্রকৃতিকে প্রভাবিত করে, দূষণ, বনজার এবং শিল্পায়ন পরিবেশ পরিবর্তন করছে, যা দেখায় যে মানুষ প্রকৃতিকে প্রভাবিত করতে পারে। ওকে, আচ্ছা, এরপরে তারা আবার বলবে রিভার অ্যান্ড ওয়াটার বডিজ ক্যান বি ম্যানেজড, অর্থাৎ dams, canals, and irrigation system allow humans to control water flow and prevent floods or droughts. তাহলে তারা বলবে যে নদী ও জলাশয় নিয়ন্ত্রণ করা যায়, বাঁধ, খাল এবং সেচ ব্যবস্থা জলপ্রবাহ নিয়ন্ত্রণ করতে এবং বন্যা বা খরা প্রতিরোধে সহায়তা করে। এরপর তারা আবার বলবে এটা যে কি মেডিকেল সায়েন্স কন্ট্রোলস ডিজিজেস ফ্রম নেচার, হিউম্যান হ্যাভ ডেভেলপড ভ্যাকসিনস অ্যান্ড মেডিসিনস টু ফাইট ন্যাচারাল ডিজিজেস অ্যান্ড এপিডেমিক্স। মানে চিকিৎসা বিজ্ঞান প্রাকৃতিক রোগ নিয়ন্ত্রণ করে, মানুষ টিকা এবং ওষুধ আবিষ্কার করে মহামারী ও প্রাকৃতিক রোগ প্রতিরোধ করেছে, তাহলে এগুলো করতে পারবে প্রতিরোধ। আচ্ছা, এরপর তারা আবারও বলবে আর্টিফিশিয়াল ওয়েদার্স মডিফিকেশন, অর্থাৎ ক্লাউড সিডিং অ্যান্ড আদার টেকনোলজিস অ্যালাউজ হিউম্যান টু ম্যানিপুলেট ওয়েদার প্যাটার্নস ইন সাম কেসেস। অর্থাৎ কৃত্রিমভাবে আবহাওয়া পরিবর্তন করা যায়, ক্লাউড সিডিং এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কিছুটা হলেও আবহাওয়া পরিবর্তন করতে পারে। এরপর তারা আবার বলবে এগ্রিকালচার অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, human modify crops and breeds animals to adapt to nature sense ensuring food security. অর্থাৎ কৃষি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রকৃতির পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেয়, মানুষ শস্যের জেনেটিক পরিবর্তন করে এবং পশু পাখির প্রজনন নিয়ন্ত্রণ করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের বিপক্ষ দল। এরপরে তোমার কাছে চাইছে হচ্ছে একটা কনক্লুশন বা উপসংহার চাইছে পরবর্তী কোশ্চেনে। তাহলে তুমি উপসংহারটা এইভাবে দেখবা যে both groups have valid arguments. While nature is powerful and unpredictable, humans have developed ways to adapt and minimize its impact. The debate ultimately highlights the balance between respecting nature's power and utilizing human innovation to coexist with it. অর্থাৎ তুমি এটা দিবা কি, এটা হচ্ছে তোমার উপসংহার যে কি উভয় দলের যুক্তি যথার্থ, প্রকৃতি শক্তিশালী এবং অনিশ্চিত হলেও মানুষের বিভিন্ন উপায়ে এর সাথে খাপ খাইয়ে নিতে এবং ক্ষতি কমাতে সক্ষম হয়েছে। এই বিতর্কে মূলত প্রকৃতির শক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং একসাথে মানব উদ্ভাবনের মাধ্যমে টিকে থাকার মধ্যে একটি ভারসাম্য খুঁজে বের করার বিষয়টি উঠে আসে। তো ভাইয়েরা আর কিছু নেই এই অধ্যায়ে, এই লেসন থেকে মূলত এই জিনিসগুলোই ছিল।
সো আমাদের ক্লাসটা 25-26 মিনিট হয়েছে। তো সবাই ভালো থেকো। আর যদি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলে না, সাবস্ক্রাইব করতে ভুলে না। আল্লাহ হাফেজ।